এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রাগ হইয়া কি করুম, একমাত্র মায়া একটু ভুল না হয় কয়রা ফেলাইছে। বাপ হইয়া আমার উচিত তা শুধরাইয়া নেওয়ার। আতিফের ললাটে ভাঁজ পড়ল, কথার অর্থটা পরিপূর্ণ বুঝতে পারল না। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে নেওয়াজ মির্জা আবারও হাসলেন, বললেন, ঘাবড়াইব না তুমি, আমি অনেক বদলাইয়া গেছি। কিন্তু কি? তোমাকে বিয়াটা তো সঠিকভাবে হয় নাই। মায়ের বাপের অনুমতি ছাড়া যেই বিয়া হয় সেইটারে কি বিয়া কওয়া যায়? বিয়ার মধ্যে তো হালাল হারামের ব্যাপার আছে, আশা করি তুমি বুঝতে পারছো। আতিফ মাথা নাড়ল। নেওয়াজ মির্জা বললেন, আমি ভাবতাছি তোমাকে আবার বিয়া দিমু। মায়ার বিয়ের দোষ থাকুক সেটাই আমি চাই না। বিয়া যখন হইয়া গেছে তাইলে নিয়ম মাইনা আর একবার হোক। আবার বিয়ে? সমস্যা আছে। না, কিন্তু আমার আম্মা একটু অসুস্থ, তাই তাদের পক্ষে এখন গ্রামে আসা সম্ভব নয়। সমস্যা নাই, তোমরা যখন বিয়া করছো তখন তো হেরা উপস্থিত ছিল, এখন আর আসার দরকার নাই, আমরা তো আছি। আতিফ চুপচাপ মেনে নিল, কিন্তু মনের মধ্যে একটা খুঁত রয়েই গেল। কেন জানি নেওয়াজ মির্জার ভালো মানুষিটা মোটেও সহ্য হচ্ছে না। ভাইয়ের ঘরে পায়রাকে দেখে চমকালো ইরা। একই গ্রামে একই স্কুল হওয়ায় পায়রাকে তার চেনা। স্কুলে থাকতে পায়রা ছিল ইরার থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু সে এখানে কেন? ইরার জানা মতে ইরফাতের তো চেয়ারম্যানের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। তাহলে মনের গহীনে অজস্র প্রশ্ন নিয়ে ভেতরে প্রবেশ করলো ইরা। বোনকে দেখে ইফাতের চোখে মুখে বিস্ময়। প্রশ্ন করলো, তুই এখানে কেন? আশা করো নাই? আমতা আমতা করে পুনরায় প্রশ্ন করলো, কখন আইলি? তোর আসার খবর আব্বা জানে? আব্বাই তো আমারে আইতে কইছে। জানো মেজো ভাই, আতিফ রেও আব্বা মাইনা নিছে। বাবা এত সহজে সম্পর্কটা মেনে নিয়েছে, কথাটা বিশ্বাস হলো না ইফাতের। জিজ্ঞেস করলো, আতিফ কোথায়? আব্বার লগে বৈঠকখানায় গেছে। ও। এরা ঘরে আসার পরেই পায়রা ঘরের বাহিরে চলে গেছে। পরিচিত মুখ হলেও মেয়েটা তার নিকট খুবই অপরিচিত, আর তাই অস্বস্তি বোধ হচ্ছিল। তার উপর ভাই বোনের কতদিন বাদে দেখা হয়েছে, নিশ্চয়ই অনেক কথা জমে আছে তাদের মধ্যে। এরা বিস্ময় দমাতে না পেরে প্রশ্ন করলো, মাইয়াটা ফয়সাল স্যারের মাইয়া পায়রা না? ওই আমগো বাড়িতে কেন মেজো ভাই? তোমার ঘরে বা কি করতেছিল? শুনছিলাম তোমার নাকি সৌমি আপার লগে বিয়া হইছে, কিন্তু তারে তো এখনো দেখলাম না। নতুন ভাবি কই? পায়রাই তোর ভাবি? আরো চমকায় ইরা। জিজ্ঞেস করলো, পায়রা তোমার বউ? কেমনি কি? সে অনেক ঘটনা, এখন আর এত কাহিনী বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, সৌমির সঙ্গে বিয়েটা হতে গিয়েও হয় নাই। পায়রাকে আমি ভালোবাসি, তাই ওকেই বিয়ে করে নিয়েছি। ইরার নিকট তার মেজ ভাই অতি শান্তশিষ্ট, রাগী গম্ভীর একজন মানুষ। একমাত্র মা বাদে বাকি সবাই তার সঙ্গে মেপে মেপে কথা বলে। সেখানে একই গ্রামের একটি মেয়ের সঙ্গে তার ভাইয়ের প্রণয় ছিল। কথাটা জানতে পেরে মাথাটা চক্কর দিয়ে উঠল ইরার। প্রশ্ন করলো, আব্বা আম্মাই মাইনা নিছে? আব্বাকে প্রথম মানিয়েছিলাম, কিন্তু পায়রার বাবা মেনে নেয়নি আমাদের সম্পর্কটাকে। আম্মাকে তো চিনিসই, লোভটা বড্ড বাড়ন্ত ওনার। একসময় সবাই আমাদের বিপক্ষে চলে গিয়েছিল, কেউই আর সম্পর্কটাকে মানবে না। ভেবেছিলাম ওকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হয়নি। বাবা মায়ের মান সম্মান ক্ষুণ্ণ হবে বলে সব কষ্ট হাসি মুখে মেনে নিয়েছে, কিন্তু আমি তো আর ছেড়ে দিতে পারি না। যেমন তুই পারিসনি আতিফকে ছাড়তে, তাই এক প্রকার জোর করেই বিয়েটা শেষ পর্যন্ত করে ফেললাম। কে মানলো না তাতে কিছু যায় আসে না। এরা মুচকি হাসলো। খুব গর্ব হচ্ছে ভাইকে নিয়ে। ইফাত মলিন মুখে বলল, এখানে আসাটা তোর ভুল হলো না তো? সুখের সন্ধানে গেলি, যখন আবার ফিরে এলি কেন? আব্বা কেমনে জানি ঠিকানা জানা গিয়েছিল, চিঠি পাঠাইছিল অনেকগুলা, শেষে না আইসা আর থাকতে পারি নাই। একটা কথা জিজ্ঞেস করব, ভাইকে সত্যি কথা বলবি কিন্তু। তোমারে মিসা কওনের সাহস আমার নাই, জিগাও। আমি জানি একলা একলা এই বাড়ি থাইক্কা পালানোর সাহস তোর নাই, এও জানি তোরে এই বাড়ির কেউই পালাইতে সাহায্য করছে। কে সে?
কে এত ঝুঁকি নিয়ে সাহায্য করছে তোরে? শহরে যাওয়ার টাকাই বা কই পাইলি? কথা দাও কাউরে কইবা না, আব্বার কানে খবরতে গেলে সর্বনাশ হইয়া যাইব। কেউ জানবে না? বড় আম্মা। আতকে উঠল ইফাত, চোখ মুখ কুঁচকে গেছে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর বললে উঠল, বড় আম্মাই? সেদিন রাইতে বড় আম্মাই আমার ঘরে আইলো, চোখের পানি মুছাইয়া দিয়া সব কাপড় চোপড় ব্যাগে গুছাইয়া দিল, হাতে টাকা গুইজা দিয়া কইল, এই নরকে থাইকা লাভ নাই, যারে ভালোবাসোস তার কাছে চইলা যা। তারপর বড় আম্মাই আমারে পেছনের গেট দিয়ে পালাইতে সাহায্য করছে। ইফাতের মুখের হাবভাব অতি গম্ভীর হলো। মাহবুবা বেগম ঝুঁকি নিয়ে এত জটিল একটা কাজ করেছেন, ভাবা যায় কাজটা কি ইরার ভালোর জন্যই করেছিলেন নাকি এর পেছনে অন্য কোনো মতলব ছিল। রাতে পুরো খাবার টেবিলে এলাহি কাণ্ড, কত শত খাবারের পদ। ইরা এবং আতিফ পাশাপাশি এসে বসেছে। এতটুকু সময়ের মধ্যে এত আয়োজন, টেবিলের অবস্থা দেখে ভেতরে ভেতরে অবাক হচ্ছে আতিফ। ইফাত তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নিজের পিতাকে পর্যবেক্ষণ করছে, লোকটা বদলে গেল কিভাবে। ইরার সঙ্গে দেখা করতে আসায় না জেনে বুঝে কি মারটাই না আতিফকে মেরেছিল নেওয়াজ মির্জা। ইরা যখন পালিয়ে যায় তখনও তিনি ছিলেন ক্রুদ্ধ, তাদের হাতের নাগালে পেলে যেন মেরে ফেলতেন। অথচ এই মুহূর্তে সেই ক্রোধের ছিটেফোঁটাও ওনার মধ্যে নেই। নেওয়াজ মির্জার স্ত্রীদের উদ্দেশ্যে বললেন, জামাইয়ের পাতে মাছের মাথাটা তুইলা দাও। মির্জা বাড়ির একমাত্র জামাল বললা কথা, আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখবার চাই না। খাবার টেবিলে এক প্রকার নাস্তানাবুদ হলো আতিফ। একটা পদ দিয়ে খেতে না খেতেই আরেক পদ পাতে পড়ছে। কোনো মতে খেয়ে ঘরে গেল সে। আমিনার মা এবং কোহেলি মিলে ইরার ঘরটা অনেক সুন্দর করে গোছগাছ করে দিয়েছে। আতিফ আধশোয়া অবস্থায় বসে আছে বিছানায়। ইরাকে বিছানায় আসতে দেখেই বলে উঠল, তোমার বাবার এতটা ভালো মানুষই কেন জানি আমার সহ্য হচ্ছে না। এর মাঝেও কোনো মতলব নেই তো? ইরা মলিন মুখে বলল, এমনি কইও না, ভালো মানুষই কইরা লাভ কি আব্বার, হয়তো ওনার মন পরিবর্তন হয়েছে। তোমার বাবা আমাদের আবারও বিয়ে দিতে চাইছেন, কারণ আমরা পালিয়ে বিয়ে করেছি। তোমার বাবা বেঁচে থাকতেও বিয়ের সময় উনি তোমার অভিভাবক হতে পারেননি। বাবার অনুমতি ছাড়া বিয়ে নাকি জায়েজ নয়, তাই উনি সব ভুল ত্রুটি সংশোধন করতে চাইছেন। ইরা ঠোঁটের কার্নিশে হাসি খেলা করছে। আনন্দিত উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এইটা তো ভালো খবর, এতদিন আমার মনটাও খসখস করতেছিল। যাক, এবার তাইলে ভালোই হইব। আমারও তো করার কিছু আসিল না কও, আব্বার কথা শুনলে ওই বুইড়া বেটারেই বিয়া করতে হইতো। স্ত্রীর আনন্দিত মুখখানা দেখে বিপরীত আর কিছু বলল না আতিফ। ঘরে এসে ধপাস করে পিছনে মাঝ বরাবর শুয়ে পড়ল ইফাত। আজ আর পুত্রবধূর সঙ্গে খারাপ আচরণ করেনি স্মিতারা। মেয়ে আসার ওনার মনটা আজ ভালো, তাই সম্পূর্ণ এড়িয়ে গেছেন পুত্রবধূকে। ঘরে এসে দরজা আটকে পেছন ফিরতেই ভ্রু জোড়া কুঁচকে গেল পায়রার। প্রশ্ন করল, এভাবে মাঝখানে শুয়ে আছো কেন? আর কি কেউ শোবে না? ইফাত স্নান হেসে উত্তর দিল, সেই তো ঘুমের ঘরে সারা রাত আমার উপরে এসেই শুয়ে থাকবে, এর থেকে জাগনা অবস্থায় না হয় এসো। লজ্জা আর রাগের দৃষ্টি সরিয়ে নিল পায়রা। দুজনের মধ্যকার সম্পর্কটা অন্য সব স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক হওয়ার পরেও কেন জানি ইফাতের কথাবার্তা চাউনিতে বড্ড লজ্জা পায় পায়রা। অস্বস্তিতে পড়ে যায় মুহূর্তেই। পায়রা নীরবতা দেখে ইফাত বলে উঠল, লজ্জা পাওয়া শেষ হলে দ্রুত চলে এসো কবুতর, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। ধীরে ধীরে বিছানার দিকে এগোতে লাগলো পায়রা। ইফাত ঠাট্টার ছলে বলে উঠল, ভেবেছিলাম আমি হয়তো কোনো খরগোশের মতো গতিশীল মেয়েকে বিয়ে করেছি, কিন্তু এ তো দেখছি কচ্ছপ। ধাপ ধুপ পা ফেলে ঘরের আলো নিভিয়ে বিছানায় এলো পায়রা। সাথে সাথে হাতে টান অনুভব হলো। একটানে তাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল ইফাত। আবদ্ধ করে নিল বাহুবন্ধনে। অন্ধকারে চোখ জোড়া বন্ধ করে নিল পায়রা। এই মানুষটাই তার ভালোবাসা। মানুষটার বক্ষস্থলে মাথা রাখলেই ভেতরে এক প্রশান্তিতে ছেয়ে যায়। নির্ঘুম চোখ জোড়ায় নামে শান্তির ঘুম। মানুষটার হাতটা অতি ভরসার হাত। বাবার পরে ইফাত নামক সুদর্শন পুরুষটি হচ্ছে পায়রার রক্ষক, যে তাকে কখনো কারণ ছাড়াই ভালোবাসে, তাকে বোঝে। মাঝে মধ্যে অভিমান জমা হলেও তার সংস্পর্শে তার কণ্ঠস্বরে ভেঙে যায় সেই অভিমানের পাহাড়। সেখানে গড়ে ওঠে এক নতুন এক পাহাড়। সেই পাহাড় চূড়ায় তৈরি হয়েছে বিশাল এক প্রেম মহল। পুরো ঘর নিস্তব্ধ, শোনা যাচ্ছে দুজন মানবী নিঃশ্বাসের শব্দ। তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গনে পায়রার ভেতরে বয়ে যাচ্ছে এক উন্মাদনা। শরীরে কাটার মতো বিচ্ছে শিহরণ। নিজেই নিজেকে পাগল
পাগল মনে হচ্ছে মানুষের শরীর থেকে নিষ্কৃত হওয়া এক মাতাল করা ঘ্রাণ নাসিকা এসে বাড়ি খাচ্ছে। আচ্ছা, পারফিউম মেখে কি কেউ এমন করে ঘুমোতে আসে, নাকি ইফাত আজ ইচ্ছে করে এমনটা করেছে? সে কি চায় তার লজ্জাবতী বধূ মাতোয়ারা হয়ে যাক তার এই নেশাময় ঘ্রাণে? পায়রা নিজেকে সামলে রাখতে পারছে না, তীব্র নড়চড় শুরু করেছে। ইফাত বিরক্তি প্রকাশ করে বলল, কই মাছের মতো ছটফট করছো কেন? তুমি তো কবুতর জাতের কলঙ্ক। পক্ষী হয়ে কিনা একটা মাছকে অনুসরণ করে লাফালাফি করছো। তৎক্ষণাৎ ছটফটানি থেমে গেল পায়রার। কথাটা ভেতরে কোনো অনুভূতি সঞ্চার করতে পারল না। আচমকা পায়রা একটা অভাবনীয় কাজ করে ফেলল, যা ইফাত কখনো কল্পনাও করতে পারেনি এবং করতে পারবে বলে মনে হয় না। ইফাতের গালে গাঢ় চুম্বন খেলো পায়রা। শক্ত করে জড়িয়ে ধরল স্বামীকে। নিঃশ্বাস তার ভারী হয়ে আসছে, লজ্জা গ্রাস করছে তার পুরো দেহ জুড়ে। মনে মনে কঠিন প্রতিজ্ঞা করল, সকাল হওয়ার আগ পর্যন্ত সে এই বক্ষস্থল থেকে মাথা সরাবে না, ইফাতের মুখশ্রীতেও তাকাবে না। ইফাতের অধরে অমায়িক হাসি পায়রার প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজের থেকে সরিয়ে দিল পায়রাকে। এমন কাজে চমকায় পায়রা। মনে প্রচণ্ড ভয় হয় ইফাত কি রাগ করলো, কিন্তু রাগ করবে কেন? সে সুযোগ পেলেই তো এমন কাজই করে। ইফাত ঝুঁকলো স্ত্রীর মুখের উপর, বলল, ভেবেছিলাম আজ একটু বউকে বিরক্ত করব না, কিন্তু তোমার তো আর তা সহ্য হলো না। দিলে তো মনটাকে উশৃঙ্খল করে। যাই হোক, চলো রোমান্সটা করেই ফেলি। সকাল সকাল মেয়ে জামাইকে নিয়ে হাঁটতে বের হলেন নেওয়াজ মির্জা। মেয়ে যে পোয়াতি সে সংবাদ ইতোমধ্যে স্ত্রীর নিকট হতে অবগত হয়েছেন। এরা রান্নাঘরের সামনে মোড়ায় বসে আছে, হাতে তার আচারের বয়াম। মনোযোগ সহকারে সে আচার খাচ্ছে। রান্নাঘরে যে যার মতো ভাগ করে কাজ করছে। কারো মুখে কোনো প্রাণ নেই। মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে পা বাড়ালো পায়রা। তাকে দেখতেই স্মিতারা বলে উঠলেন, রুটিগুলো সেক্কা দাও তো। পায়রা মাথা নাড়িয়ে এগিয়ে যায়। রুটি ছেঁকতে সে পারদর্শী। মা যখন রুটি বেলতো তখন পায়রা এই রুটি ছেঁকার দায়িত্ব পালন করত। পথিমধ্যে তাকে থামিয়ে দেয় ইরা। ইসমেতারা মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকান। ইরা হেসে বলল, ভাবির লগে তো কোনো কথাই হইল না। তোমার ঘরে চলো ভাবি, গল্প করবো। কিছু বলার জন্য উদ্যত হয়ে কিছু বললেন না ইসমেতারা। কোহিলীর উদ্দেশ্যে বললেন, বড় বউ তুমি তাহলে সেক্কা দাও। শাশুড়ির এমন ভালো ব্যবহারে দেখে পায়রা ভেতরে ভেতরে অবাক হলো। তার হাত ধরে টেনে নিয়ে ঘরে এলো ইরা। খুলে বসলো গল্পের ঝুড়ি। প্রথমে খুব গুছিয়ে বলল নিজের প্রেম কাহিনী। তারপর পায়রার উদ্দেশ্যে বলল, এবার তোমার আর মেজো ভাইয়ের কাহিনী কও তো। মেজো ভাই যে প্রেম কইরা বিয়া করছে, কথাটা হুন নাই তো আমি অবাক হইয়া গেছিলাম। অথচ আমগো বাড়ির মধ্যে মেজো ভাই সব থাইকার রাগী, এক কথার মানুষ। জানো ভাবি, আব্বাইও ভাইরে তোয়াজ কইরা চলে। পায়রা মুচকি হাসলো। তৎক্ষণাৎ মনে একটা প্রশ্ন জেগে উঠল, শুধালো, তোমরা তো 3 ভাই বোন। ভাইদের মধ্যে ইফাত ছোট, তার মানে সে সম্পর্কে তোমার ছোট ভাই হয়। তাহলে তুমি মেজো ভাই বলে ডাকো কেন? ইরার মুখখানায় মলিনতা ভর করলো। কয়েক মুহূর্ত থেমে বলল, আমাগো আরও একটা ভাইয়া ছিল, আমার মায়ের পেডেরই। ইফাত ভাইয়ের সোডো রিফাত ভাই। তারা ছিল পিঠাপিঠি। আমি তারে সোডো ভাই কইয়াই ডাকতাম। ও, তা এখন সে কোথায়? তাকে তো দেখলাম না কোথাও। তার কথাও তো কেউ কখনো বলল না। সবাই তো বলে মির্জার বাড়ির 2 ছেলে। মরা মাইনসের নাম লইয়া আর কি করব? মানুষ মরলে কেউ কি আর তার কথা মনে রাখে? মারা গেছে কিভাবে? তখন সোডো ভাই ক্লাস 8-এ পড়ে। বন্ধুগুলাকে নৌকা কইরা পিকনিকে গিয়েছিল। বর্ষাকালে প্রায়ই পিকনিক হয় নৌকাতে কইরা। ভাইও গিয়েছিল। তারপর বন্ধুগুলোকে সাঁতার কাটার লাইগা পানিতে নামে। সবাই সেই পানি থাইকা উঠতে পারলেও ভাইয়ে আর উঠতে পারে নাই। সবাই অনেক খোঁজাখুঁজি করছে। আব্বার কানে খবর আসার পর আব্বাই তো পুরা পাগলের মতো হয়ে গেছিল। যত লোক আছে সবাইরে নামাইয়ে পানিতে, এমনকি চেয়ারম্যান সাহাসার লোকেরাও খুঁজছে, কিন্তু পায় নাই। তার পরের দিন পাড়ে ভাইসা উঠছিল তার প্রাণহীন দেহ। পানি খাইয়া পেট ফুইলা গিয়েছিল। আব্বাই তারে নিয়া তখনই সদরের হাসপাতালে যায়, কিন্তু ডাক্তাররা তারে মৃত ঘোষণা করে। পায়রার মনটা খারাপ হয়ে গেল। যার মৃত্যু সৃষ্টিকর্তা যখন যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই হয়। মানুষ সব কিছুর নিকট থেকে পালাতে পারলেও একমাত্র মৃত্যু এবং রিজিকের নিকট থেকে পালাতে পারে না। মৃত্যু কখনো বয়স দেখে হয় না। কেউ অল্প বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আবার কেউ বা অতি বৃদ্ধ বয়সে।
জামাইকে সঙ্গে নিয়ে অনেক বাজার করে আনলেন নেওয়াজ মির্জা। বাড়ির বাজারের দায়িত্বটা মামুন এবং কুদ্দুসের ছোট ছেলে রেজার উপরেই থাকে, কিন্তু আজ নেওয়াজ মির্জা এই দায়িত্বটা পালন করলেন। ওনার এই আনন্দ দেখে বাড়ির সকলে ভেতরে ভেতরে চমকায়িত। মাহবুবার মনের সন্দেহ, স্বামীকে তিনি খুব ভালো করেই চেনেন। এত সহজে ভালো হওয়ার মানুষ তো তিনি নন। তাহলে ভাবছি আরেকটা বিয়ে করব। বউ তো আমায় একটু ভালোবাসে না, এমনকি আদর যত্নও করে না। দ্বিতীয় বউয়ের থেকে যদি সেই আদর যত্ন ভালোবাসাটা পাই আর কি। বিছানায় বসে মোবাইলে মনোযোগ সহকারে কি যেন দেখছে পায়রা। স্বামীর মুখ থেকে এমন একটি কথা শুনে ভরকে গিয়ে মুখ তুলে তাকালো। ইফাতের ঠোঁটের কার্নিশে দুষ্টু হাসি তাকিয়ে আছে স্ত্রীর মুখশ্রীতে। রাগে চোয়াল শক্ত হয়ে গেল পায়রার, ছুঁড়ে মারল পাশ বালিশ। ইফাত দ্রুত হাতে ক্যাচ ধরে ফেললো বালিশটা। তাতে কোনো ভাবান্তর হলো না পায়রার। থম মেরে বসে রইল। ইফাত এগিয়ে এসে মিনমিনে স্বরে শুধালো, রাগ করেছো সোনা? রাগলে কিন্তু তোমায় দেখতে একেবারে স্ট্রবেরি মতো লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলি। পায়রা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা বিয়ে করতে না করতে আর একটা বিয়ের শখ জন্মে গেছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, যার বংশের মধ্যেই দুটো বিয়ের রেকর্ড আছে, তার থেকে আর ভালো কি বা আশা করা যায়। মনে মনে হাসলো ইফাত। অনেকক্ষণ ধরে পায়রার দিকে একধান তাকিয়ে থেকেও কোনো প্রতিক্রিয়া পাচ্ছিল না, পাত্তাই পাচ্ছিল না সে। মনোযোগ আকর্ষণ করতে পারছিল না স্ত্রীর। তাই এক প্রকার মজা করে কথাটা বলে ওঠে, আর কাজও হয়ে যায় সঙ্গে সঙ্গে। পায়রার মোবাইলটা এবার অযত্নে পড়ে আছে পাশে। ইফাত স্ত্রীর অতি নিকটে গিয়ে কপালে চুমু খেলো, জড়িয়ে ধরলো কোমর। তৎক্ষণাৎ কেঁপে উঠল পায়রার সমস্ত শরীর। রাগ মিলিয়ে গিয়ে তাতে বাসা বাঁধল লজ্জা, জড়তা। স্ত্রীর চুলে নাক ঘষিয়ে ইফাত বলে উঠল, আমার জীবনের তুমি প্রথম এবং তুমি শেষ ভালোবাসা পায়রা সোনা। তুমি একমাত্র নারী যার এত সন্নিকটে আমি এসেছি, যাকে গভীরভাবে স্পর্শ করেছি। আমার তুমি থাকলেই হবে, তুমি বিনা আমার যে আর কাউকে চাই না। ওই কথাটা স্রেফ তোমাকে রাগানোর জন্য বলেছি, মজা করেছি আমি। কঠোর মুখমণ্ডল নরম হয়ে এলো পায়রার। স্বামীর বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে লাগলো। ইফাত হালকা করলো সেই বাঁধন হালকা হতেই স্বামীকে জড়িয়ে ধরলো পায়রা। বক্ষে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে দিল। অকস্মাৎ এমন কাণ্ডে হকচকিয়ে গেল ইফাত। বিচলিত কণ্ঠে শুধালো, কাঁদছো কেন কবুতর? দয়া করে কেঁদো না, তুমি কাঁদলে বড্ড কষ্ট হয় আমার। কথা দিচ্ছি আর কখনো এমন কথা মুখে আনবো না, ভুল করে হলেও এসব বলবো না। সত্যি তোমার সঙ্গে নিছক মজা করেছি আমি। কিছুতেই কান্না থামল না পায়রার। আদুরে কণ্ঠ শুনতে এবং প্রশ্রয় পেতেই কান্নার বেগ বেড়ে গেল। ইফাতের বক্ষস্থল ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। অশান্ত হয়ে উঠেছে মুখশ্রী। নিজের বুক থেকে সরিয়ে দুই হাতের মধ্যে পুরে নিল পায়রার মুখখানা। ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল ললাটে, কপলে থুতনিতে। পাগলের মতো পুরো মুখশ্রীতে চুম্বনে ভরিয়ে দিল। কান্নার বেগ হ্রাস পেল পায়রার। অশ্রুসিক্ত নয়নে নির্নিমেষ চেয়ে রইল স্বামীর উতলা হয়ে ওঠা মুখশ্রীতে। ইফাত ভারী গলায় বলল, সত্যি আমি বুঝতে পারিনি যে তুমি এতটা কষ্ট পাবে, দয়া করে মাফ করে দাও আমায়। পায়রা কোনো বাক্য বিনিময় করল না, আবারও আশ্রয় নিল ইফাতের বক্ষস্থলে, জড়িয়ে ধরল তাকে। ইফাতও নিজের সঙ্গে মিশিয়ে নিল তার মায়াবতীকে। মেয়েটা সহজে কারোর সামনে কাঁদে না, কিন্তু আজ তার কি হলো? ইফাতের এই ছোট্ট কথাটায় এত কষ্ট পেল, নাকি অন্য কোনো কারণ আছে? দুপুরে খাবার টেবিলে আবারও সবার দেখা হলো। খাওয়ার ফাঁকে ছোট পুত্রের উদ্দেশ্যে নেওয়াজ মির্জা প্রশ্ন করলেন, তোর অফিস খুলবো কবে? এমন একটি প্রশ্নে চকিতে মাথা তুলে তাকায় ইফাত, দৃষ্টিতে প্রবল সন্দেহ। আজ পর্যন্ত চাকরি বিষয়ক কোনো কথাই বাবা তাকে জিজ্ঞেস করেনি, তাহলে আজ হঠাৎ কেন জানার এত আগ্রহ? ছেলে চাহনিতে নেওয়াজ মির্জা হেসে দিলেন, বললেন, সব কিছুতেই খালি সন্দেহ করস আমারে, আমি কি জিগাইতে পারি না? বন্ধের আর মাত্র 2 দিন আছে। ও ভালা। একটু ভেবে ইফাত বলে উঠল, এবার আমি একা ফিরছি না, আমার সঙ্গে পায়রাও যাবে। কথাটা শোনা মাত্রই উপস্থিত সকলে চমকালো। স্মিতারা চাপা আক্রোশে বলে উঠলেন, আবার ওই মাইয়া যাইব মানে? ওর একটা নাম আছে আম্মা। ওই মাইয়া কেন করেন? নাম ধরে সম্বোধন করবেন ওকে। তা যদি না পারেন তাহলে সম্বোধন করারই দরকার নেই।
অপমানে শরীর কেঁপে উঠল স্মিতারার। নেওয়াজ মির্জা বিস্ময়ে ভরা চাহনিতে দৃষ্টিতে পুত্রের পানে তাকিয়ে আছে। স্ত্রীর মুখ থেকে ছেলেকে বউয়ের হয়ে প্রতিবাদ করার কথা এতদিন শুধু শুনেই আসছিলেন, আর আজ চোখে তা অবলোকন করলেন। স্মিতারা মিনমিনে স্বরে বলতে লাগলেন, চাকরি করতা সস্ত মাত্র কয়েকদিন হইল, এখনই বউ লইয়া গেলে কেমনে চলবো? গ্রামের মানুষ কি কইব? গ্রামের মানুষের তোয়াক্কা আপনারা আবার কবে থেকে করছেন? আমার বউ নিয়ে আমি কিভাবে চলবো না চলবো তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। স্মিতারা বিপরীতে আরো কিছু বলার জন্য উদ্যত হলেন, কিন্তু বলতে পারলেন না। নেওয়াজ মির্জা ইশারায় থামিয়ে দিলেন স্ত্রীকে। পুত্রের উদ্দেশ্যে বললেন, তা না হয় নিয়ে যাস, জামাই যেইখানে থাকবো বউও সেইখানে থাকা উচিত। কিন্তু আব্বাজান, এইবার আমি বৌমার তোর লাগে পাঠাবো না। তুই এই পরের বারে যখন আইব তখন আগে কইয়া নিয়ে যাস। এখন নিয়ে গেলে সমস্যা কি? নতুন চাকরি, আমায় কি ঘন ঘন ছুটি দিবে নাকি? আমিনার মা পুরো বাড়ির কাম লইয়া ব্যস্ত। তোর মায়েরা হেসেল সামলাইতে সামলাইতে দিন যায়। আরেক বৌমাও শাশুড়ি গো সাহায্য করতে করতে সময় কাটতে যায়। মোদ্দা কথা সবাই ব্যস্ত। ওইদিকে ইরাই পোয়াতি, তাইলে ওরে দেখবো কেটাই? তাই ছোট বৌমা থাকলে ভালো হইতো। ননদটা তো তারও। ও থাকলেই বা কি এমন করতে পারবে? ও কি এসবের কিছু বোঝে? ওর কিছুই করতে হইব না, কয়টা দিনের ব্যাপার। একলা একলা ইরামার ভালো লাগবো না। জামাইরেও তো অফিস আছে, তাই বৌমা ইরার লাগে থাকলে ইরা একটু সঙ্গ পাইব। চেয়েও ইফাত প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। বাবার কথা ফেলে দেওয়ার মতো নয়, আবার পায়রাকে এই বাড়িতে রেখে যাওয়ার ইচ্ছেও তার নেই। সুযোগ পেয়ে যদি মেয়েটাকে অত্যাচার করে তার মা, সে মোটেও বাবা মায়ের বাধ্য সন্তান নয়। কিন্তু পিতার এত সুন্দর আবদার মনে হয় না কোনো সন্তান ফেলে দিতে পারবে। ইফাতের ভাবনা দেখে নেওয়াজ মির্জা আশ্বস্ত করে বললেন, চিন্তা করস না, আমার পোলাডা বউয়ের কোনো অযত্ন হইব না এ বাড়িতে। তোর মায়েরও কিছু কইব না ওরে। ওই শুধু ননদের লাগে একটু থাকবো, সময় দিব, দেখভাল করব, এতটুকুই ওর দায়িত্ব। থামলেন তিনি। এবার একটু আফসোসের সুর তুলে বললেন, যদি চেয়ারম্যানের মাইয়া এই বাড়িতে বউ হয়ে আইতো, হ্যাঁ ও এইটা করতো। সত্যি সত্যি বিপরীতে বলার মতো আর কিছুই খুঁজে পেল না ইফাত। আর চোখে স্ত্রীর দিকে তাকালো, কিন্তু স্ত্রীর মুখভঙ্গি দেখে কিছু ঠাওর করতে পারল না। আতিফ এতক্ষণ চুপচাপ তাদের কথা শুনছিল, এবার বলে উঠল, ইরাকে নিয়ে আপনাদের ব্যতিব্যস্ত হতে হবে না। ওকে আমি আমার সঙ্গেই নিয়ে যাব। বাড়িতে মা আছে, দরকার হলে না হয় একজন লোকও রেখে দেব। বাঁকা চোখে জামাতার দিকে তাকালেন নেওয়াজ মির্জা। দাঁতে দাঁত চেপে বললেন, আমার মাইয়া এই বাড়িতেই থাকবো। ভ্রুজোড়া কুচকে নিল আতিফ। মুহূর্তেই নেওয়াজ মির্জা হেসে দিলেন, বললেন, পোলাপাইন হইয়া গেলে না হয় তোমার লাগে যাইব গা, এখন এনে থাকুম। তাছাড়া মাইয়া গো বাচ্চা কাচ্চা বাপের বাড়িতেই হয়। আতিফ থেমে গেল, মলিন মুখে তাকালো ইরার মুখশ্রীতে। ইরার মুখে নেই কোনো ভাবান্তর। মনে মনে সে বেজায় খুশি। এই সময় বিশ্রামের প্রয়োজন হয় বেশি, শরীরও দুর্বল থাকে। আতিফের বাবা মা যে তাকে মোটেও পছন্দ করেন না তা খুব ভালো করেই জানে ইরা। সব কাজ একা হাতে তাকেই করতে হয়। আতিফ যখন অফিসে থাকে তখন ইরার উপর চলে শুধু তাদের আদেশ। প্রতিবাদ করতে চেয়েও পারে না ইরা, চুপচাপ সব হজম করে নেয়। ঘরে এসে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে ইফাত। খানিকক্ষণ বাদে পায়রা এলো। মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে অর্ধ ভেজা চুলগুলো ছেড়ে দিল। ইফাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। বসা থেকে উঠে পায়রার পেছনে গিয়ে দাঁড়ালো। ঘাড়ে থুতনি ঠেকিয়ে আঁচলের এক পাশ দিয়ে হাত ঢুকিয়ে উন্মুক্ত উদরের অনবৃত অংশে রাখলো হাতটা। পায়রার হৃদয় প্রাঙ্গণ দিয়ে ছুটে গেল তরঙ্গ। হৃদয়ের ক্রিয়া বৃদ্ধি পেল। আয়না থেকে দূরে তাকালো, ঘুরে স্বামীর পানে তাকালো। ইফাত সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল, উপহার দিল মিষ্টি হাসি। দুই হাত নিজের পেছনে রেখে স্ত্রীর দিকে ঝুঁকলো, বলল, সরি কবুতর। পায়রা কম্পিত কণ্ঠে শুধালো, কেন? এই যে তোমাকে কথা দিয়েও নিজের সঙ্গে নিতে পারছি না। তোমাকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হবে, কিন্তু সবাই এমনভাবে বলল। পায়রা ম্লান হয়ে হাসলো, গলা জড়িয়ে ধরলো ইফাতের, বলল, এই নিয়ে অত চিন্তা করো না তো। এই সময় তোমার সঙ্গে চলে যাওয়াটা মোটেও ভালো দেখাবে না। না হয় থাকলাম কিছুদিন, সমস্যা কোথায়?
পায়রার এত সহজে সবটা মেনে নেওয়া ইফাতকে বেশ আশ্চর্য করে তোলে, কিন্তু প্রকাশ করে না। যদি বউ তার রাগ করে, সন্তর্পণে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল পায়রা। ইফাত হকচকিয়ে উঠল কিছু একটা ভেবে, মুচকি হেসে বলল, হুট করে বউ আমার রোমান্টিক হয়ে গেল যে, জিনে ধরেছে নাকি? পায়রা গুরুত্ব দিল না এই কথায়, শুধালো, কবে ফিরছো? কাল। সঙ্গে সঙ্গে পায়রার বাঁধন শক্ত হলো। ইফাত মুচকি হেসে বলল, কাল চলে যাব বলে মন খারাপ? অগ্রিম সব আদর ভালোবাসা দিয়ে দিচ্ছ। বাঁধন আলগা করে দিল পায়রা। মোহে পড়ে কি করছিল সে ভাবতেই একদোলা লজ্জা গ্রাস করে নেয় তাকে। ইফাত স্ত্রীর থুতনি ধরে মুখটা উঁচু করলো, তাকিয়ে রইল নিষ্ফল। মেয়েটাকে যতই দেখে ততই ভালোবাসতে ইচ্ছে করে তার। দেখার তৃষ্ণা যেন মিটেই না। মাঝে মধ্যে ইচ্ছে হয় সারাক্ষণ সামনে বসিয়ে রেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। মোহভরা কণ্ঠে বলল, আমার চোখের দিকে তাকাও। দ্বিধান্বিত মন নিয়ে ইফাতের চোখে চোখ রাখলো পায়রা। অশান্ত মন নিমিষেই শান্ত হয়ে গেল। ভেতরে বয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। ঠিক কতক্ষণ এভাবে দুজন দুজনার পানে তাকিয়েছিল সঠিক খেয়াল নেই। ইফাত গিয়ে বিছানার আয়েশ করে বসলো। পায়রা নামক মেয়েটির সম্মুখে এলেই তার অধর থেকে হাসি সরতেই চায় না। আশ্বস্ত করে বলল, তোমার অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় সব বই কিনে আমি পাঠিয়ে দিব। ওগুলোই ঠিকমতো পড়বে, আর হ্যাঁ, তার সঙ্গে অনলাইনে ক্লাস করবে, বুঝলে? ওপর নিচ মাথা নাড়ালো পায়রা। ইফাত পুনরায় বলল, ভালো করে পড়ো। এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। কোনো সমস্যা হলে, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। এদিকে এসো। পায়রা চুপচাপ এগিয়ে এলো। ইফাত ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কানের পেছনে তার অবাধ্য চুলগুলো গুজে দিয়ে বলল, তোমার মুখে সব সময় হাসি থাকবে, বুঝলে আমার পায়রা সোনা? ইন্টারনেটের যুগ এখন, যখন তখন চাইলেই তো ভিডিও কলে দেখা যায়, কথা বলা যায়, তাই না? রোজ আমাদের কথা হবে। বলেই থামলো ইফাত। পায়রা প্রতি উত্তরে মুচকি হাসলো। ভালো ভালো সময়গুলো খুব দ্রুত পেরিয়ে যায়, কিন্তু খারাপ সময়গুলো যেন কিছুতেই পার হতে চায় না। ইফাত নিজের কাজে ফিরেছে। সপ্তাহ হলো রোজ স্ত্রীর সঙ্গে কথা হয় ফোন কলে, কখনো ভিডিও, আবার কখনো বা অডিও। আতিফের ছুটিও শেষ, ফিরে গেছে নিজের আবাসস্থলে। 3 দিন হলো পায়রা বসে আছে ইরার ঘরে। 2 দিন আগেই কথা মতো আরিফের হাত দিয়ে পায়রার জন্য নতুন বই পাঠিয়েছে ইফাত। সেদিন থেকেই গভীর রাত হলে কড়াই গন্ডায় পড়ার হিসেব নিচ্ছে ইফাত, যা তার কাছে বড্ড বিরক্তিকর লাগে। ইরা কত শত গল্প করছে, কিন্তু পায়রার সেদিকে কোনো খেয়াল নেই। ইফাতের ভাবনায় মত্ত হয়ে উঠেছে সে। হঠাৎ তার ভাবনায় ছেদ ঘটল। নিচ থেকে চিৎকার করে ডাকা হচ্ছে, ছোট বৌমা, ও ছোট বৌমা। পায়রা এক প্রকার দৌড়ে নিচে চলে এলো। ঘোমটা টেনে শাশুড়ির সামনে গিয়ে উপস্থিত হলো ও নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, জি আম্মা, বলুন। ইসমিতারা মুখ বাঁকালেন, বিদ্রুপ করে বললেন, সারাক্ষণ জামাইয়ের লগে ফোনে কথা কইলে হইব? আমার ফোলাটার কি কোনো কাজ কাম নাই? বিরক্ত কেন করো ওরে? বাড়ির কাজই বা করবো কেড়াই? রাগে মনটা বিষিয়ে উঠল পায়রার। দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেও আপনার ছেলের সঙ্গে কথা বলছিলাম না আম্মা। আমি ইরার ঘরে ইরার সঙ্গে ছিলাম। মুখে মুখে সোয়া না কইরা রন্ধনশালায় যাও। লাউটা ভালো মতন কাইটটা চিংড়ি মাছ ভাজবা, তারপর লাউ চিংড়ি রানবা। কিছু বলার জন্য উদ্যত হলো পায়রা, কিন্তু তার উত্তরের অপেক্ষা না করে চলে গেলেন ইসমিতারা। লাউ চিংড়ি কিভাবে রান্না করতে হয় জানা নেই পায়রার। তরকারির এই পদটা তার একদম অপছন্দের, তাই মায়ের কাছ থেকে কখনোই রান্নাটা শেখেনি সে। তাহলে কি করবে এখন? রাগের পরিমাণ বৃদ্ধি পেল। দাঁত কিরমিরিয়ে বিড়বিড় করে বলল, আজ এমন রান্না করব যে সারা জীবনের মতো খাওয়ার শখ মিটে যাবে। রান্নাঘরে গেল পায়রা। ছোট চিংড়িগুলো বেছে ফেললো। লাউটা সুন্দর করে কেটে দিয়েছিল আমিনার মা, তবে এই পদটা রান্নায় পায়রাকে কোনো ধরনের সহযোগিতা করা তার জন্য নিষিদ্ধ। যেই করেই হোক, অনেক চেষ্টার পর পায়রা রান্নাটা শেষ করে ঘরে গেল। গোসল সেরে পুনরায় নিচে এলো। ইতিমধ্যে এসবে মধ্যাহ্ন ভোজন করার জন্য টেবিলে চলে এসেছে। নেওয়াজ মির্জা লাউ দিয়ে ভাত মেখে এক লোকা মুখে তুলেই থুতু দিয়ে মুখের খাবার ফেলে দিলেন মেঝেতে। এমন ঘটনায় শঙ্কায় উপস্থিত সকলে। ইসমিতারা ব্যগ্র কণ্ঠে স্বামীকে শুধান, কি হয়েছে আপনার? খাওয়ার ফালাইছেন কেন? নেওয়াজ মির্জা চোখ মুখ কুঁচকে নিয়ে বললেন, এই অখাদ্য কেটাই রাঁধছে?
স্মিতারা এক পিস লাউ মুখে তুলে নিলেন। ওনারও একই অবস্থা হলো। ঝাল আর লবণের পরিমাণ এত বেশি যে কান মাথা গরম হয়ে গেল মুহূর্তেই। মুখ হয়ে গেল তেত। রাগ মিশ্রিত দৃষ্টিতে পুত্রবধূর দিকে তাকান উনি। ওনার দৃষ্টি অনুসরণ করে সবাই তাকিয়ে আছে পায়রার দিকে। সবার চাহনিতে একটুও ঘাবড়ালো না পায়রা। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আম্মা রান্না করেছেন। তৎক্ষণাৎ চমকে ওঠে সকলে। স্ত্রীর দিকে কড়া দৃষ্টি ফেলে স্থান ত্যাগ করেন নেওয়াজ মির্জা। পুত্রবধূর এহেম কাণ্ডে বাকরুদ্ধ হয়ে গেছেন স্মিতারা। বেলা 11:30। বাহিরে সূর্যের নেই কোনো প্রকোপ। আকাশে গুমট ভাব। মৃদু ঠান্ডা বাতাস বয়ে চলেছে চারিদিকে। মনে হয় আজ বৃষ্টি হবে। গতকাল রাতে আতিফ এসেছে। ইরার মধ্যকার আনন্দটা আগের তুলনায় বেশি উদয়মান। গতকাল দুপুর থেকে শাশুড়ির রাগটা পায়রার উপরে বেশ বৃদ্ধি পেয়েছে। বিমূঢ় দৃষ্টি মেলে অম্বরে মনোযোগ সহকারে তাকিয়ে আছে পায়রা। মনটা তার ভালো নেই। রাতে কথা হয়নি ইফাতের সঙ্গে। হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল সে। সেই যে পরীক্ষা শেষে ইফাতের সঙ্গে শ্বশুরবাড়ি এলো, তারপর আর বাবার বাড়ির পথে পা বাড়ানো হয়নি। একই গ্রামে হওয়ার পরেও তাকে যেতে দিতে নারাজ সকলে। মোবাইলে ঝংকার তুলে বেজে উঠল। পায়রা ক্লান্ত চোখে বিছানার ওপর থাকা মোবাইলের পানে তাকিয়ে আবারও দৃষ্টি সরিয়ে নিল জানালার বাহিরে। ঘণ্টাখানেক আগেও মোবাইলটা ঠিক এমন করে বেজেছিল। অতি উৎসাহিত হয়ে পায়রা দৌড়ে এসে মোবাইল হাতে নিতে দেখতে পায় সিম কোম্পানি থেকে আসা কল। মনটা তৎক্ষণাৎ মুচড়ে উঠল। এখনও সেই ভেবে আর গেল না কেটে গেল কল, কিন্তু সেকেন্ড যেতে না যেতেই আবারও বেজে উঠল মোবাইল। পায়রা এবার বড় বড় কদম ফেলে বিছানার কাছে এসে মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে জলজল করা নাম্বারটা দেখতেই ঠোঁটের কার্নিশে ফুটে উঠল হাসি। দ্রুত কল রিসিভ করে ফোনে কানের কাছে ধরল মোবাইল। অপর পাশে ব্যগ্র কণ্ঠে হতে ভেসে এলো, এই কবুতর, কল ধরতে এত দেরি করলে কেন? কোথায় ছিলে? প্রসঙ্গ বদলে পায়রা উল্টো প্রশ্ন করলো, কেমন আছো তুমি? এ সময় কল দিলে যে? ব্যস্ততা কমেছে? স্ত্রীর কণ্ঠে অভিমানের রেশ উপলব্ধি করতে পারল ইফাত। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে বলল, তোমার জন্য আমি সবসময় ফ্রি পায়রা শোনা। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। একেবারে ঘুম ভেঙেছিল সেই ফজরের আজানের শব্দে। অভিমান কিছুটা হলেও কমলো পায়রার। ছোট্ট করে বলল, ও কেমন বউ তুমি? তোমার কি উচিত ছিল না স্বামীর খোঁজ খবর নেওয়া? আমি না হয় অফিসের কাজে থাকি, তাই কল দেওয়া হয়ে ওঠে না। তোমার তো উচিত বারবার কল করা। যেই আমি চলে এলাম সেই তোমাকে আবারও আনরোমান্টিক রোগে ধরে ফেলেছে, তাই না? এবার ফিরে তোমাকে আর ছাড়ছি না, আমি সব কিছু শোধ তুলব। কথাগুলো কর্ণপাত হতেই লজ্জায় মুখের আদল বদলে গেল পায়রার। মুখে মৃদুমন্দ হাসি। বাম হাত দিয়ে পেঁচাচ্ছে শাড়ির আঁচল। শ্বাসক্রিয়া চলছে দ্রুত গতিতে, যা অপর পাশের ব্যক্তি স্পষ্ট শুনতে পাচ্ছে। ইফাত নামক পুরুষটি পায়রার আস্ত লজ্জার কারণ। ইফাত ঠোঁট চেপে হাসলো। ইচ্ছে করলো পায়রার লজ্জামাখা মুখখানা নিষ্ফল তাকিয়ে থাকতে। ওষ্ঠধয় দ্বারা ছুঁয়ে দিতে ইচ্ছে করলো কপল। ভাবতেই শরীর কাটা দিয়ে উঠল। মিলিয়ে গেল হাসি। মিনমিনে স্বরে বলল, তোমাকে ছুঁয়ে দেখতে খুব ইচ্ছে করছে কবুতর। আজ আমাদের মধ্যে কোনো বাধা নেই, তুমি এখন শুধুই আমার। অথচ কতটা দূরত্ব বেড়ে গেল। তুমি ভালো আছো তো? আম্মা কি এখনও তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে? শোনো মেয়ে, আমি ব্যতীত কারো কোনো কথাই কষ্ট পাবে না তুমি। তোমার মুখশ্রীতে সবসময় লেপ্টে থাকবে আনন্দ, যে আনন্দ আমি এত দূর বসেও যেন অনুভব করতে পারি। পায়রার হৃদয় অঙ্গন দিয়ে ছুঁয়ে গেল অদ্ভুত শিহরণ। ভেতরে প্রশান্তি কাজ করছে। তার জীবনের বড় একটা প্রাপ্তি হচ্ছে ইফাত। এই পুরুষটি তাকে এত কেন ভালোবাসে এর উত্তর খুঁজে পায় না পায়রা। জিজ্ঞেস করলো, কবে বাড়ি ফিরবে? মিস করছো? টেনে টেনে কথাটা বলল ইফাত। পায়রা থতমত খেয়ে গেল। অপ্রস্তুত হয়ে বলল, রাখছি আমি। উত্তর না জেনেই রেখে দিবে? মোবাইল কানের সঙ্গে চেপে ধরে রাখলো পায়রা। নীরব রইল। অপর পাশ থেকে শান্ত কণ্ঠে ইফাত বলল, 2 বার ছুটি নেওয়া হয়ে গেছে। বিয়ের কথা বলে ছুটি নিয়েছিলাম, তাও আবার লম্বা ছুটি। তার উপর নতুন চাকরি, অর্থ বছরও করায়নি। আবার ছুটি চাইতে গেলে দেখা যাবে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। তাহলে আর দরকার নেই, যখন সুবিধা করতে পারবে তখন না হয় এসো। রাতে ভিডিও কল দিব। ঘুমিয়ে পড়ো না আবার। এখন অফিস টাইম, রাখছি আমি। স্বামীর সঙ্গে কথা বলার জন্য পায়রা জেগে থাকে রাতভর। দু চোখের পাতা এক হয় না তার। সেখানে আজ রাতে সে ঘুমিয়ে পড়বে, এও কি সম্ভব? তবে শেষের কথায় চমকায় পায়রা। বিস্ময় ধরে রাখতে না পেরে শুধায়,
তুমি এতক্ষণ অফিসে বসে আমার সঙ্গে কথা বলছিলে? তোমাকে খুব মনে পড়ছিল তাই ওয়াশরুমের নাম করে এসেছিলাম। পায়রার মুখ হাঁ হয়ে গেল। ছেলেটাকে ভালোবাসা নামক কঠিন অসুখে ধরেছে, নইলে কেউ কি এমনটা করে? পায়রার থেকে বিদায় নিয়ে কল কেটে দিল ইফাত। চলে গেল নিজের ডেস্কে। মোবাইল চার্জে বসিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় পায়রা। সিঁড়ির ধারেই ইরার ঘরটা। পায়রাকে দেখতেই পেছন থেকে আতিফ ডেকে উঠল। পায়রা। পায়রাকে পিছু ফিরল। এগিয়ে এলো আতিফ। ঠোঁটে হাসি রেখে হাতের জগটা এগিয়ে দিয়ে বলল, পানি শেষ। ইরা তো আর নিচে যেতে পারবে না, আমিও তেমন একটা জানি না বাড়ির কোথায় কি আছে। জগটা কি ভরে এনে দেবে? জি ভাইয়া, আমি নিয়ে আসছি। বলেই জগটা নিজের হাতে নিয়ে নিচে নেমে গেল পায়রা। আতিফ পুনরায় চলে গেল ঘরে। জগে পানি ভরে আবার উপরে যাওয়ার জন্য সিঁড়িতে পা বাড়াতেই স্মিতারা জিজ্ঞেস করলেন, কই যাও? ইরার ঘরে জগটা দিয়ে আসি। তোমার যাইতে হইব না, আমারে দাও। পায়রা শাশুড়ির হাতে জগটা দিয়ে দিল। স্মিতারা জগ হাতে চলে গেল মেয়ের ঘরের দিকে। ইরা আছোয়া তার সামনে বসে আছে। আতিফ স্ত্রীর হাতের আঙুল নিজের হাতের ভাঁজে নিয়ে নাড়াচাড়া করছে। মৃদু আওয়াজ তুলে বলল, চলো না এখান থেকে। অফিস করে কি আর শ্বশুর বাড়ি পড়ে থাকা যায়? তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। আব্বাই তো তোমার সামনেই নিষেধ করছে, পোলাপাইন হওয়ার আগে যাওয়া যাইব না। চট করে মেজাজ খারাপ হলো আতিফের। চাপা গর্জনে বলে উঠল, তোমার আব্বা তো আমাকে বিয়ে করতেও নিষেধ করেছিলেন, তখন তো ওনার কথা শোনোনি। আবার বাধ্য মেয়ে কবে থেকে হলে? নাকি বিয়ের পর আমাকে আর ভালো লাগে না, আফসোস করছো? স্বামীর কথায় এরা বিস্মিত হলো। বলল, কি কও এইসব? তোমারে আমার ভাল লাগবো না কেন? আমি তোমারে কতটা ভালোবাসি জানো না তুমি? তাহলে চলো এখান থেকে। কোনো কাজ করতে হবে না তোমাকে, তোমার জন্য বুয়া রেখে দেব। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন স্মিতারা। শব্দ করে ছোট কাঠের তৈরি টেবিলে জগটা রাখলেন। শাশুড়ির এমন কাণ্ডে আতিফ চমকায়। কারো ঘরে ঢোকার আগে যে অনুমতি নিতে হয় তাও জানে না। সামান্য আদব কায়দা ও ভদ্রতা বলে কিছু নেই। স্মিতারা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমার মাইয়াটারে ফুসলাইয়া ফাসলাইয়া বাড়িতে লই যাবার পায়তারা করতেছ। বিষ ঢালতো সোর কানে। একবার লইয়া ফালাইছো, কিন্তু কিছু কয় নাই ওর বাপে। তা বললে যে আর কখনো কিছু কইব না, ভাবলা কেমনে? এমন ভুল আর করতে যাইও না, ভালো হইব না কেন? কথাটা শেষ করে মুখ ঝামটা মেরে স্থান ত্যাগ করলেন স্মিতারা। শাশুড়ির এমন কথায় হতবাক হতবিহ্বল আতিফ বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায় স্ত্রীর মুখশ্রীতে। ইরাও যে বেশ অবাক হয়েছে তা তার মুখ দেখে স্পষ্ট। আতিফ দাঁতে দাঁত চেপে বলল, এসব কি বলে গেল তোমার মা? এদের কাউকেই আমার সুবিধা লাগছে না, আগেই বলেছি। কান খুলে শুনে রাখো এরা। আমার বাচ্চার যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। আতিফ উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ওপর থেকে নিজের মানি ব্যাগ নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে ইরা শুধালো, কই যাও এই সময়? আতিফ পেছন ফিরল না। যাওয়ার আগে বলে গেল, বাড়ি ফিরে যাচ্ছি, অফিস আছে। এরা হতভম্ব হয়ে পূর্বের ন্যায় বসে রইল। এই মুহূর্তে কি হয়ে গেল তার সঙ্গে? মা কেন এমনভাবে কথাগুলো বলে গেল? আতিফ তো বলেছিল এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবে, তাহলে ওই বা এখন কেন চলে গেল? মায়ের কথায় কি রাগ করেছে? শরীরের সর্বশক্তি যেন হ্রাস পেল এই মুহূর্তে। কিছুক্ষণ থম মেরে বসে থেকে মোবাইলটা হাতে নিল। উদ্দেশ্য আতিফকে কল করা। কল লিস্ট থেকে নাম্বার বের করে ডায়াল করতে যাবে তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলো স্মিতারা। মেয়ের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিলেন মোবাইলটা। এরা চমকায়িত দৃষ্টিতে মায়ের পানে তাকালো। দুর্বল কণ্ঠে বলল, মোবাইল নিলেন না কেন আম্মা? দেন কইতেছি। পিছু থেকে নেওয়াজ মির্জা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, তুই মোবাইল দিয়ে কি করবি? মোবাইল তোর আম্মার কাছেই থাকুক। আম্মার কাছে থাকবো মানে? আম্মা আতিফের লগে খারাপ ব্যবহার করছে আব্বা। আতিফ রাগ কইরা চলে গেছে। মোবাইলটা দেন, ওর লগে কথা কইতে হইব। ওইসব অজাতের পোলার লাগে কথা কন লাগবে না। জাহান নামে যা কই পোলায় তোকে তালাক নামে তৈরি করতেছি। তালাক হইয়া গেলে তোরে আমি বড় ঘরে বিয়া দিমু। এরা বাকরুদ্ধ হয়ে গেল মুহূর্তে। কি বলছে এরা? তালাক আবার বিয়ে, এসবের মানে কি? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে স্বামী শ্বশুরের কথাই ঠিক ছিল। ভালো মানুষ সাজার অভিনয় করেছেন নেওয়াজ মির্জা। এও ছিল একটা চাল। উপস্থিত দুজনেই চলে গেলেন। তারপরেই ভেতরে প্রবেশ করলো পায়রা। পায়রাকে দেখতেই হাউমাউ করে কেঁদে উঠল ইরা। বলল,
এ আমার কি হয়ে গেল ভাবি? আমি যে ধোকা খাইলাম, নিজের বাপ মায়ে আমারে ধোকা দিল ভাবি। আমি এখন আতিফের লগে কেমনে যোগাযোগ করবো? আর ওই যে আমার উপর রাইগা আছে। পায়রা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না, ভুলে যেও না তোমার ভেতরে আরেকটা প্রাণ বেড়ে উঠছে। রাগ কমলে ভাইয়া চলে আসবেন। যদি না আসে তখন না হয় আমার মোবাইল দিয়ে কথা বলে নিও। কান্নার বেগ কিছুটা হলেও হ্রাস পেল ইরার। তাকে শান্ত করে আবারও নিচে ছুটল পায়রা। কোহলি বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, মা তার অসুস্থ। মামুনও গেছে স্ত্রীর সঙ্গে। রাত 11টা ছুঁই আতিফ আর ফিরে আসেনি। ইরার কল না পেয়ে রাগটা বৃদ্ধি পেয়েছে তার। সোফার মধ্যে নিস্তেজ হয়ে ছেলেকে বসে থাকতে দেখে আফাজ উদ্দিন এগিয়ে এলেন, কাঁধে হাত রেখে প্রশ্ন করলেন, শ্বশুর বাড়ি না গেছিলি, আবার ফিরে আইলি যে? আতিফ চোখ বন্ধ করেই উত্তর দিলেন, এখন কি করবি? জানি না, শেষবারের মতো ওকে আমি জিজ্ঞেস করব, একেবারে আমার সঙ্গে চলে আসবে নাকি? যদি রাজি হয় তাহলে গিয়ে নিয়ে আসবো, আর যদি না হয় তাহলে সম্পর্কটা এখানেই শেষ। বসা থেকে উঠে ঘরে চলে গেল আতিফ। দীর্ঘশ্বাস ফেললেন আফাজ উদ্দিন। ইরার চোখে ঘুম নেই। রোজ 9টা বাজতেই সে ঘুমে বিভোর হয়ে যায়, অথচ আজ ঘুম তো নেই, বরং মনটা খারাপ। হাতের কাজ সেরে ননদের ঘরে এলো পায়রা। ইফাত ফোন করেছিল, পায়রা তাকে জানিয়েছে আধ ঘন্টা পর কথা বলবে। দরজা ভিড়িয়ে ইরা পাশে এসে বসলো পায়রা। ইরার চোখ দুটো জলজল করে উঠল, বলল, আতিফ তো আইলো না ভাবি, মনে হয় এখনো রাগ কইরা আছে। একটু কথা কইয়া দাও না। পায়রা নিজের মোবাইলটা এগিয়ে দিল ইরার দিকে। আতিফের নাম্বার ইরার মুখস্থ, তাই চটজলদি নাম্বার উঠিয়ে কল দিল। প্রথমবার রিং হয়ে কেটে গেল, দ্বিতীয়বার কলটা রিসিভ হলো। অপর পাশ থেকে সালাম দিয়ে আতিফ শুধালো, কে বলছেন? ইরা সালামের জবাবে নিয়ে বিচলিত কণ্ঠে বলল, আমি ইরা। বিস্মিত হলো আতিফ, প্রশ্ন করলো, এটা আবার কার নাম্বার? ছোট ভাবির নাম্বার। আব্বা আম্মা আমার মোবাইল লইয়া গেছে। আমি তাকে বিশ্বাস কইরা অনেক বড় ভুল করছি আতিফ, আমারে মাফ কইরা দাও। আমি আর এনে থাকবো না, আমারে। এতটুকু বলেই থেমে গেল ইরা। চোখে মুখে ভয় স্পষ্ট, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো পায়রা, সেও চমকে গেল। শাশুড়ি অগ্নিদৃষ্টি ফেলে দাঁড়িয়ে আছে। হঠাৎ স্ত্রী নীরব হয়ে যাওয়ায় ভরকে গেল আতিফ। অপর পাশ থেকে হ্যালো হ্যালো করতে লাগলো। স্মিতারা দ্রুত এসে মোবাইলটা কেড়ে নিলেন মেয়ের হাত থেকে। ঝাঁঝালো কণ্ঠে বললেন, আবার ওই ফুলালাও কথা কস তুই? কলজাটা বড় হইয়া গেছে তোর, তাই না? আম্মা এমন কইরেন না, ফোনটা দিয়ে দেন আমারে। কল কেটে দিলেন স্মিতারা। সুযোগ বুঝে শাশুড়ির হাত থেকে মোবাইলটা কেড়ে নিল পায়রা। হুট করে এমন করায় পুত্রবধূর গালে শটান করে থাপ্পড় দিয়ে দিলেন স্মিতারা। পায়রা ছিটকে পড়ল মেঝেতে। শাশুড়ি এমন কাণ্ডে হকচকিয়ে উঠল, দাঁতের সঙ্গে লেগে ঠোঁট কেটে রক্ত ঝরছে। মহিলার হাতটা একদম পুরুষ মানুষের মতো শক্ত। দরিদ্র পরিবারে মেয়ে হওয়ায় ছোট থেকে কাজ করে দুবেলা দুমুঠো খেতে হয়েছে স্মিতারাকে। এই হাত দিয়েই কাটতে হয়েছে শক্তপোক্ত কাঠ। হয়তো সেই কারণেই এত শক্ত ওনার হাত। চিৎকার করে বলে উঠলেন, নষ্ট মাইয়া মানুষ, তোর সাহস হয় কেমনে? আমার মাইয়ার হাতে মোবাইল দেওয়ার? নিষেধ করছিলাম না এসবের মাতব্বরি করবি না। ইরা উত্তেজিত কণ্ঠে বলল, ভাবিরে মাইরেন না আম্মা, তার কোনো দোষ নেই। মেয়ের দিকে তাকালেন স্মিতারা। ধমক দিয়ে বললেন, একদম চুপ, আর একটা কথা কইলে কিন্তু গলা টিপ্পাইয়া ধরু। থেমে গেল ইরা। চোখ জোড়া ভিজে উঠেছে পায়রার। দৌড়ে চলে এলো ঘরে, দরজা আটকে দিল সশব্দে। চোখের পানি বাদ মানছে না, ঠোঁটে তীব্র জ্বালা করছে। কখনো কল্পনাও করতে পারেনি এমন একটা ঘটনা ঘটবে তার সঙ্গে। স্মিতারা তার গায়ে হাত তুলবে, কয়েক মিনিট বাদে মোবাইল বেজে উঠল ঝংকার তুলে। চোখের পানি মুছে কল রিসিভ করলো পায়রা। অপর পাশ থেকে আহ্লাদী সুরে ইফাত শুধালো, তোমার আধ ঘন্টা কি এখনো হয়নি কবুতর? কতক্ষণ অপেক্ষা করাবে স্বামীকে? নিজেকে যথেষ্ট সামলানোর চেষ্টা করেও সামলাতে পারল না পায়রা। কণ্ঠস্বর থেকে কোনো বাক্য বের হচ্ছে না। কেঁদে উঠল শব্দ করে। হাসি মাখা মুখখানা চুপসে গেল ইফাতের। ভ্রুযুগল কুঁচকে গেল আপনা আপনি। বিচলিত কণ্ঠে শুধালো, এই পায়রা শোনা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কিছুক্ষণ আগে যখন কল দিয়েছিলাম তখনও তো ঠিক ছিলে। পায়রা কেঁদেই যাচ্ছে অনবরত। গলা শুকিয়ে আসছে ইফাতের। কান্নার আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাচ্ছে না। অনেকক্ষণ কাঁদার পর পায়রা এলোমেলো বাক্যে বলতে লাগলো, আম্মা আমাকে। দরজায় কড়া নড়ল। স্মিতারা তেজি কণ্ঠে বললেন, দরজা খুলো। কি হলো, খুলছো না কেন? কেঁপে উঠল পায়রা। ইফাত শুধালো, থামলে কেন? কে করে নাড়ছে? আম্মা। এই সময়? আচ্ছা কল কেটো না, দরজা খুলে দেখো কি বলে।
ভয়ে ভয়ে দরজা খুলে দিল পায়রা। হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলেন স্মিতারা। কিছু না বলেই দৌড়ে গিয়ে বিছানা থেকে মোবাইলটা হাতে নিলেন। অন্তরাত্মা কেঁপে উঠল পায়রার। শাশুড়ির হাত থেকে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করেও পারল না, ব্যর্থ হলো। মোবাইল কানে লাগিয়ে স্মিতারা জিজ্ঞেস করলেন, কেডা? মায়ের কণ্ঠস্বর পেয়ে নড়ে চড়ে বসলো ইফাত। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, আমি ইফাত আম্মা। এত রাত এখনো ঘুমাস নাই? তোর বউ ফোন দিছে তাই না? কি কইছে আমার নামে? আমি কল দিচ্ছি, আর কি বা বলবে আপনার নামে? আপনি এত রাতে এখানে কি করছেন তাই বলুন, কি হয়েছে আপনার? থতমত খেয়ে গেল স্মিতারা। কণ্ঠস্বর স্বাভাবিক করে বললেন, কিছু না, হে 9টা বাজে বউ মারে খাইয়া ঘরে আয়তা কইছি, কিন্তু হে হুনে নাই। উল্টা আরো এবার ঘরে গিয়ে বসেছিল, তাই একটু বকছিলাম। ও মা, মাইয়ের কি রাগ! ঘরে এসা কান্নাকাটি শুরু কইরা দিচ্ছে, তাই রাগ ভাঙাইতে আসছিলাম। মায়ের কথা বিশ্বাস হলো না ইফাতের, কিন্তু উল্টো পিঠে কিছু বলতেও পারলো না। ওর কথায় যদি মা রাগ করে পায়রাকে বকাঝকা করে, কথা ঘুরিয়ে মায়ের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, পায়রার কাছে মোবাইলটা দিন। দিনে কথা কইস, এখন ঘুমা, তোর বউরে খাওয়াইয়া আনি। ছেলের জবাবের অপেক্ষা না করে কল কেটে দিলেন স্মিতারা। পায়রার নিকট গিয়ে তার গাল দুটো চেপে ধরলেন, শাসিয়ে বলে উঠলেন, আমার ফোলার কানে যদি একটাও কথা যায়, তাহলে তোর জানে মাইরা ফলা দিমু, মনে রাখিস। অন্দরমহলে চোয়াল শক্ত করে বসে আছে আতিফ। হাত মুষ্টিবদ্ধ, রাগে কপালের রগ দৃশ্যমান। ঘামে ভিজে গেছে শার্টের উপরিভাগ। ঘরে বসে ছটফট করছে ইরা। স্বামী আসার খবর ইতোমধ্যে কানে পৌঁছে গেছে তার। স্মিতারা বাহির থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে এসেছেন, যাতে চাইলেই ওনার বের হতে না পারে। নেওয়াজ মির্জা পায়ের উপর পা তুলে পান চিবোচ্ছেন। আতিফ চাপা স্বরে বলে উঠল, অনেকক্ষণ ধরে বসে আছি, দয়া করে ইরাকে ডেকে আনুন, আমি ওকে নিয়ে বাড়ি ফিরে যাব। নেওয়াজ মির্জা গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করলেন, এই আশা ছাইড়া দাও। একবার আমার মাইয়ারে ফাঁসাই লইয়া ফাঁসাই যাইতে পারছস বইলা, এবার যে পারবা তা ভাবলে কেমনে? আমার মায়ারে তোর লাগে আর পাঠামো না। ওরে আমি বড় ঘরে বিয়া দিমু। মির্জা বাড়ির মায়ার লাগে কি কাম জাতের পোলা পাওয়া যায়? আখিদয় জ্বলে উঠল আতিফের। কিছুতেই নিজের রাগ দমাতে পারছে না। ইচ্ছে করছে লোকটার মুখ ভেঙে ফেলতে। শরীর কাঁপছে রাগে। রাগ সংবরণ করার বৃথা চেষ্টা করে বলল, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। ইরা আমার স্ত্রী। আমার স্ত্রীকে জোর করে আপনারা আটকে রাখতে পারেন না, এটা আইন বিরোধী। আমারে আইনের ডর দেখাও। যা মনে করেন, আমি কখনো ঝামেলা চাইছি না। আমার স্ত্রীকে নিয়ে আসুন। আনুম না, বাড়ি থেকে এখন যাইতে পারো। তোমার লাগে কথা কওনের সময় নাই আমার। ইরারে ভুইলা যাও, আরও একটা বিয়া কইরা নিও। উঠে দাঁড়ালো আতিফ শাসানোর সুরে বলল, ঠিক আছে, যাচ্ছি। আসলে আপনারা ভালো কথায় বোঝার লোক নয়। আমি সদরের থানায় যাব। আমার প্রেগনেন্ট স্ত্রীকে জোর করে আটকে রাখার জন্য আপনাদের নামে মামলা করব। একবার যদি ওখানে গিয়ে মামলা করি, তাহলে কিন্তু আপনার ওই চেয়ারম্যান চামচাও আপনাকে বাঁচাতে পারবে না। কথাটা বলেই হনহনিয়ে মির্জা বাড়ি থেকে ক্রোধে বেরিয়ে গেল আতিফ। ক্রোধে চোখ মুখ কাঠিন্য রূপ নিল নেওয়াজ মির্জার। বাটন মোবাইল হাতে নিয়ে কাউকে কল দিয়ে বললেন, বাড়ি থেকে বাহির হয়েছে ওই ওয়াজাতে। জানে মায়েরা ফেলে ওরে লাশ গুম করে দিবা, যাতে কেউ খুঁজে না পায়। কল কেটে মোবাইল রেখে সামনে তাকাতেই চমকান। সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে পায়রা। চোখে মুখে তার আতঙ্ক। শুকনো ঢোক গিলে নেওয়াজ মির্জা চেঁচিয়ে ডাকলেন, ইফাতের মা, তাড়াতাড়ি আয়ো। স্মিতারা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন স্বামীর নিকট। শুধালেন, কি হয়েছে? ওই ফোলা কি চলে গেছে? আবার আইব না তো? স্ত্রীকে ইশারায় সামনে তাকাতে বললেন নেওয়াজ মির্জা। গলা ঝেড়ে বললেন, তোমার পোলার বউরে কইয়া দাও, এখন যা শুনছে তা যেন আরেক কান দিয়া বাহির কইরা দেয়। মুখখানা কঠিন হয়ে গেল পায়রার। তীক্ষ্ণ কণ্ঠে শ্বশুরের উদ্দেশ্যে বলল, আপনারা অন্যায় করছেন। জলজ্যান্ত একটা মানুষকে মেরে ফেলতে কষ্ট হবে না আপনাদের? বাবা মা হয়ে নিজেদের মেয়ের জীবন নষ্ট করতে বিবেকে বাঁধবে না? চাপা গর্জন তুলে নেওয়াজ মির্জা বলে উঠলেন, এক রত্রি মাইয়ার কাছে এখন আমার ন্যায় অন্যায় শিখন লাগবো। নিজের ক্ষতি না চাইলে চুপচাপ ইয়ান থেকে যাওগা। আমার বাবা বলেন, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে তারা দুজনেই অপরাধী। তাই এত বড় অন্যায়টা আমি কিছুতেই সহ্য করব না। আমি এক্ষুনি ইফাতকে সবটা জানাবো। ওরও তো জানা উচিত ওর বাবা মা কতটা খারাপ।
বলেই এক প্রকার দৌড়ে ঘরে চলে গেল পায়রা। নেওয়াজ মির্জার চোখে মুখে আতঙ্ক। শুকনো ঢোক গিলে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, বউ আটকাও ওই মাইয়ারে। কথাটা ইফাতের কানে গেলে কিন্তু সর্বনাশ হইয়া যাইব। ইসমিতারা যাবার জন্য পা বাড়ালেন, যেতে যেতে রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, আমি দেখতাছি ওই মাইয়ারে। রাত নেমেছে ধরণীতে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অফিস থেকে লাঞ্চ টাইমে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিল আতিফ। মির্জা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল। বড় বড় কদম ফেলে হাঁটছে সে, অগ্রসর হচ্ছে মেইন রাস্তার দিকে। গন্তব্য থানা। ছোট রাস্তাটা ছিমছাম, ক্রোধে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে আতিফের। কি এক ঝামেলার মধ্যে পড়তে হলো তাকে। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া কি অপরাধ, নাকি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা অপরাধ? মধ্যবিত্ত ছেলে ছিলেন আফাজউদ্দিন, কিন্তু ওনার ছেলেরা হয়েছে প্রতিষ্ঠিত। একজন বিদেশ করে অনেক টাকা পয়সা রোজগার করে বাড়ি গাড়ি করে ধনীর খাতায় নাম লিখিয়েছে, আর একজন পড়ালেখা করে ভালো চাকরি করছে। রাস্তায় দুই ধারে ঝোপঝাড়, কারো পদধ্বনি শব্দ শুনিতেই পথির মধ্যে থেমে যায় আতিফ। প্যান্টের পকেট থেকে মোবাইলে বের করে ফ্ল্যাশলাইট জ্বেলে আশেপাশে ভালো করে দেখে নিল, কিন্তু না, কেউ নেই। আতিফ আবারও হাঁটতে লাগলো। হুট করে পেছন থেকে আক্রমণ হলো তার উপর। একটা কালো কাপড় দিয়ে কেউ তার মুখ বেঁধে শক্ত করে ফেললো। ভরকে গেল আতিফ। হাত দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও পারল না। হাত দুটো বেঁধে ফেললো দুজন মিলে। আশেপাশে তাকিয়ে বেশ কয়েকজন দেখতে পেল, যাদের মুখ গামছা দিয়ে ঢাকা। বেশিক্ষণ তাকাতে পারলো না, ততক্ষণে চোখ জোড়াও বেঁধে ফেললো। শরীর নিস্তেজ হয়ে নুয়ে পড়তে গেলে একজন ধরে ফেললো তাকে। ইসমিতারা দৌড়ে এসে ধরে ফেলেন পুত্রবধূকে, তার হাত থেকে কেড়ে নিলেন মোবাইলটাকে। কর্কশ কণ্ঠে বলে ওঠেন, এই মোবাইল আজ থেকে আমার জিম্মিতে রইল। শক্ত করে শাড়ির আঁচলটা ধরে দাঁড়িয়ে আছে পায়রা, দৃষ্টি মেঝেতে। সামনের মানুষ দুটোকে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে। নেওয়াজ মির্জার স্ত্রীর পিছু পিছু এলেন, রসাত্মক সুরে বললেন, শোনো বৌমা, মাতব্বরি কইরো না। আমরা কিন্তু মানুষ ভালো না, নিজের বিপদ নিজে ডাইয়া আনো না। ক্রোধ মিশ্রিত দৃষ্টিতে শ্বশুরের দিকে তাকালো পায়রা। নেওয়াজ মির্জা সেই দৃষ্টি থেকে মুচকি হেসে বললেন, আতিফ পোলাটারে অনেক বোঝাইছি আমার মায়ের আশেপাশ ছাইড়া দিতে, কইছি শুনল না কথা, উল্টো আমারে আইনের ডর দেখাইয়া গেল। ওইসব শত্রু রাখলেন নাই, শত্রুরে জানে মায়েরা ফেলাইতে হয়। তুমি এই বাড়ির বউ, এসব রে জড়াইও না। যা দেখছো ভুইলা যাও, ইফাতের কানে যাতে এসব কথা না যায়। পায়রা শক্ত কণ্ঠে বলল, এটা অন্যায়। আপনি এভাবে কারো জীবন কেড়ে নিতে পারেন না। আতিফ ভাইয়া এবং ইরা দুজন দুজনকে খুব ভালোবাসে। ওরা দুজন দুজনের সঙ্গে ভালো আছে, সেখানে আপনি ওদের মাঝখানে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন? চোখ মুখ কঠিন হয়ে গেল নেওয়াজ মির্জার। কিছু বলার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করতেই ওনাকে ইশারায় থামিয়ে দিলেন ইসমিতারা। শাড়ির আঁচল কোমরে গুজে এগিয়ে গেলেন পায়রার দিকে, চুলের মুঠি শক্ত করে ধরলেন। ব্যথায় কুকড়ে উঠল পায়রা। ইসমিতারা দাঁতে দাঁত চেপে বললেন, ওই মেয়ের আমি দেখে নিমু, অনেকবার বাড়ছে ও, অনেক হিসাব নিকাশ আছে ওর লগে, আজ ওর সব শোধ তুলুম আমি। নেওয়াজ মির্জা বিস্তর হাসলেন। সদর দরজার দিকে যেতে যেতে বললেন, যা ইচ্ছা করো, মায়া মানুষের ঝামেলার মাঝখানে আমি নাই। চাইলে জানেও মায়েরা ফেলাইতে পারো, লাশও গুম করার ব্যবস্থা আছে। শাশুড়ি হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো পায়রা। এই শক্ত হাত জোড়ার সঙ্গে পেরে উঠল না। মহিলাটি পায়রার থেকে বেশ লম্বা, তাকে এক প্রকার টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেলেন ইসমিতারা। দরজা আটকে দিলেন ভেতর থেকে। শরীরের সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন গালে। পায়রা হতভম্ব হয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলল, আমার গায়ে হাত তোলার সাহস হয় কি করে? সেদিন কিছু বলিনি বলে যে আজও কিছু বলবো না ভাবলেন কি করে? গাল দুটো শক্ত করে চেপে ধরে ইসমিতারা শুধালেন, ও আচ্ছা, কি করবি তাইলে? জামের কাছে বিচার দিবি? দরকার হলে তাই দিব। ইফাত যদি জানে তাহলে আপনার কি হবে ভাবতে পারছেন? রাগে চোখ জ্বলে উঠল ইসমিতারা। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, নিজেকে আর সামলাতে পারলেন না। সর্বশক্তি দিয়ে এলো পাথারি থাপ্পড় মারতে লাগলেন পুত্রবধূকে। ব্যথায় আর্তনাদ করে উঠল পায়রা। বেদ ঘুটে শব্দ করে হেসে উঠলেন ইসমিতারা। বললেন, বেচা থাকলেই তো আমার ফোলার কানে কথা লাগাইতে পারবি। তোরে হে কইবে আমি মাইরা ফালাইতাম, শুধু সময়ের অপেক্ষা ছিলাম। আজ সে সময়ের সুযোগ পাইছি আমি। আমিনার মা দৌড়ে এলো। মাহবুবা এতক্ষণে চলে এসেছে। দরজার সাথে কান লাগিয়ে ভিতরে কোনো কথা হচ্ছে কিনা তা শোনার জন্য। সাথে আফসোস করে বললেন, আরে ফোলার বউডারে মায়েরা লাগতেছে শাকসনি, কোনো দয়া মায়া নাই এই মহিলার ভেতর। কোনো কথাই ইসমিতারা কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। থাপ্পড় মারতে মারতে হাত জ্বালা পোড়া
করছে আর না পেরে ইচ্ছে মতো শরীরে যেখানে সেখানে লাথি মারতে লাগলেন। নাক ঠোঁট ফেটে রক্ত ঝরছে পায়রার। বুক পেট সহ শরীরে বিভিন্ন জায়গায় লাথিগুলো লাগতেই মনে হলো আত্মা যেন বেরিয়ে যাবে তার। চিৎকার করে কাঁদছে সে, নিজেকে এই অমানুষের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় এবার আকুতি মিনতি করছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ইসমেতারা নামক মহিলাটি পাষণ্ড মনে নাড়া দিতে পারেনি এই আর্তনাদ। মেয়েটির ওপর অনেক রাগ ওনার। হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন, তোর বাপের লাইগে আমার জামাইয়ের হয়রানি শিকার হইতে হয়েছে, ওনারে থানায় গিয়ে হাজিরা দেওয়ান লাগছে। তোর লাইগা চেয়ারম্যানের মাইয়ের লগে আমার ফোলার বিয়া হয় নাই, সব সম্পত্তি জিনিসপত্র হাতছাড়া হইয়া গেছে। শুধুমাত্র তোর লাইগা আমার ফোলা সবার সামনে আমার অপমান করছে। পদে পদে আমি অপমানিত হয়েছি, সবাই আমারে লইয়া হাসছে। তোরে আমি জানে মাইরা ফালামু। আমার ফোলারে আমার কাছ থেকে কাইডা নিতে আসছিলি তাই না? তুই মরলে আমি আমার ফোলারে আবার বিয়া দিমু বলে নির্মম অত্যাচার চালাতে লাগলেন পায়রার উপর। এসবের সঙ্গে পূর্ব পরিচিত নয় পায়রা। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে এই মহিলাটিকে। চারদিক ঘোলাটে লাগছে, সবকিছু অস্পষ্ট চোখের সামনে ফুটে উঠছে ইফাতের সুন্দর মুখখানা। কত মায়া সেই মুখে। এই ইফাত তো ফয়সাল ইসলামকে কথা দিয়েছিল সারা জীবন পায়রাকে আগলে রাখবে, পরিবারের কোনো আঁচড় লাগতে দিবে না। তাহলে আজ কেন সে আসছে না স্ত্রীকে রক্ষা করতে? অভিমান ঘিরে ধরে পায়রাকে, আর কিছুই ভাবতে পারল না। মস্তিষ্ক অকেজো হয়ে গেল, অর্ধ খোলা চোখ জোড়া বন্ধ হয়ে গেল, নেতিয়ে পড়ল শরীর। জ্ঞান হারালো মুহূর্তে। রাগ তরতর করে বৃদ্ধি পেল। হাঁটু মুড়ে বসলেন, দুই গা চেপে ধরলেন। আঙুলের বড় বড় ধারালো নখ দিয়ে বিঁধে গেল পায়রার নরম গালে। সেখান থেকে রক্ত নিষ্কৃত হতে লাগলো। ইসমেতারা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তো সাহস হয় কেমনে? চোখ বন্ধ করছিলি কেন? চোখ খুল কইতাছি। পায়রার চোখ জোড়া আর খুলল না। ইতোমধ্যে হাঁপিয়ে গেছেন। ইসমেতারা আশেপাশে চোখ বুলালেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। দরজা খুলে বের হয়ে ছিটকিনি আটকে দিলেন বাহির থেকে। কড়া গলায় আমিনার মায়ের উদ্দেশ্যে বললেন, কেউ এই ঘরের ভিতর পা রাখবে না। ভাবির লগে এইসব কি করতাছে চাচি? মাইয়াডার বয়স কম, মইরা যাইব তো। এই বাড়ির মধ্যে একমাত্র ভালো মানুষ হিসেবে চাচিরেই জানতাম, আর আজ হ্যাঁ কি না। ওই কেমন মানুষ তা আমার থাইকা ভালো কেউ জানে না। মানুষ পাপ করতে করতে অমানুষ জানোয়ারে পরিণত হইয়া যায়। আজই এর প্রমাণ মিলল। বড় চাচি কিছু করেন, ছোট ভাইজানরে ফোন দেন একটা। দীর্ঘশ্বাস ফেললেন মাহবুবা। নাকচ করে বললেন, এইসবের মাঝখানে ঢুকলে আমাগো অবস্থাও এমন হইব। ইফাতের কানে কথা গেলে হেগো কি সারাই দিব? পোলা যা বউ পাগল সবাই বুঝা যাইব। আমার জানাইছি তখন উনি আমাগরেই ছাড়ব না। ফুপিয়ে কেঁদে উঠল আমিনার মা। চিৎকার করে চেঁচামেচির শব্দে ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে ইরা। তার অবস্থা শোচনীয়। একে তো পোয়াতি, তার উপর মাথায় চিন্তা। দুপুর থেকে মুখে কিছু তোলেনি সে, শরীর প্রচণ্ড দুর্বল। মাহবুবা গিয়ে দরজা খুলে দিলেন। ভেতর প্রবেশ করলো ইরা। ইরা আতঙ্কিত কণ্ঠে শুধালো, ভাবির গলা শুনলাম না, কান্দে কেন? ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন মাহবুবা। মাথা চক্কর দিয়ে উঠল ইরার। ঘৃণা ধরে গেল জন্মদাত্রী মায়ের উপর। একদোলা থুতু ফেলো মেঝেতে। মেয়ের জন্য মায়া হলো মাহবুবার। সতীনের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য সেদিন রাতে তিনি ঝুঁকি নিয়ে মেয়েটিকে পালিয়ে যেতে সাহায্য করেন। ভেবেছিলেন একা একটা মেয়ে, পথে ঘাটে হয়তো ঠিক কোনো বিপদ বাঁধিয়ে আসবে, তখন স্বামীর সামনে মুখ দেখাতে পারবেন না ইসমেতারা। কিন্তু সেই উদ্দেশ্য আর সফল হলো না। তবে মনে মনে বেশ খুশি ছিলেন। ইচ্ছে মতো খোঁটা দিতে পারতেন সতীনকে, কিন্তু আজ খুব মায়া হচ্ছে সৎ মেয়ের জন্য। ঠিকমতো সংসার করতে পারলো না মেয়েটা, হয়তো এই বাচ্চাটাও পৃথিবীর আলো দেখতে পারবে না। মাথায় হাত বুলিয়ে চলে গেলেন ঘর থেকে। দরজা খুলে বেরিয়ে এসেছেন ইসমেতারা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন, মুখে প্রশান্তির ছাপ। দরজা আবারও আটকে দিলেন, তবে বাহির থেকে শব্দ করে হেসে বললেন, আপদ এবার বিদায় হইব। আমার ফোলা মাইয়ার দুইটা জীবন আমি নতুন কইটা সাজাই দিমু। কেউ এই ঘরের কাছে আইব না। উনি ফিরলে কোনো জায়গায় ফালাইয়া দিতে আয়ত কমু। সোফায় গিয়ে হাত পা ছড়িয়ে বসলেন তিনি। আদেশ দিলেন, আমেনার মা, এক গ্লাস ঠান্ডা পানি দিয়া যাও। আমিনার মা ছুটলেন রান্নাঘরে। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে গ্লাসে ঢাললেন। মাহবুবা এগিয়ে এলেন, তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিলেন নিজ হাতে। বললেন, তুমি যাও, আমি দিয়া আইতাছি। হাফ ছেড়ে বাঁচল আমিনার মা। এই মুহূর্তে ইসমেতারার সামনাসামনি হতে চায় না সে। রান্নাঘর থেকে একেবারে ঘরে চলে গেল। কয়েক মিনিট পর ইসমেতারা সামনে গ্লাসটি এগিয়ে দিলেন মাহবুবা। ভ্রুজোড়া কুঁচকে নিলেন ইসমেতারা। নীরবে পান করেন পানি। মাহবুবা বাঁকা হাসলেন। যেতে যেতে বললেন,
মানুষের পাপের পাল্লা ভারী হইয়া গেলে সে আর মানুষ থাকে না, দিক বেদিক হইলা যায়। তোরা জানোয়ারের রূপ নেছস, দোয়া করি খুব শীঘ্রই যাতে শাস্তি পাইয়া যাস। আজ আর সতীনের কথা রাগলেন না, স্মিতারা গায়ে লাগলো না, সে কথা উন্মাদের মতো হাসতে লাগলো। নিদ্রায় চোখ জোড়া বুঝে আসছে, হাম দিতে দিতে ঘরে চলে গেলেন। একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে আতিফকে, চোখ এখন আর বাধা নেই। বেশ কয়েকজন মিলে মারতে মারতে আধমরা করে ফেলেছে তাকে। সামনে ধোয়া ওঠা চা হাতে বসে আছেন নেওয়াজ মির্জা এবং তোফায়েল তাকিয়ে তাকিয়ে। সবটা দেখেছেন, মনে হচ্ছে কোনো যাত্রাপালা চলছে সামনে, মুখ বাঁধা, তাই কোনো শব্দ করতে পারছে না আতিফ। তোফায়েল বললেন, হাত পা ভাইঙ্গা ফেলাই দেমু, হাত পা ভাইঙ্গা ফেলাই দিয়ামু নাকি একেবারে মাইরা ফেলামু? খুন খারাপিতে আবার একটু ঝামেলা আছে। নেওয়াজ মির্জা কাচুমাচু মুখ করে বললেন, আগের বার ইফাতের কথায় বাঁচাইয়া রাখছিলাম, কিন্তু সেই তো আবার আমার মাইয়া লইয়া ভাগছিল। এখন আর সুযোগ দিতে চাই না। তুমি ব্যবস্থা করতে না পারলে আমারে কও। কি যে কও না, তোমার লাগা এইসব ছোটোখাটো ঝামেলা মেটানো আমার লাগা কোনো ব্যাপার না। শব্দ করে দুজনে হেসে উঠল। হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো মামুন, এগিয়ে এলো তাদের দিকে। বড় ছেলেকে দেখে বেশ অবাক হলেন। নেওয়াজ মির্জা প্রশ্ন করলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।